হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স সাবজেক্টের দ্বিতীয় নাম্বার যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো তোমাদের দ্বিতীয় নাম্বার অধ্যায়টা হচ্ছে মূলত তাপমাত্রা এবং চাপ, অর্থাৎ এই তিনটা বিষয় নিয়ে হচ্ছে তোমার দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আলোচনা। তো এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কিন্তু অনেকগুলা বেসিক আছে এবং এই অধ্যায় থেকে কিন্তু ম্যাথও কিন্তু পরীক্ষার মধ্যে আসে। তো আমরা প্রথমে বেসিক গুলা নিয়ে আলোচনা করব, দেন যখন বেসিকটা শেষ হবে তখন আমরা এই অধ্যায়ের যে ম্যাথ সলিউশন আছে সেই ম্যাথ সলিউশন করব। এবং এই অধ্যায়ের কিন্তু একক সম্পর্কিত একটা ভিডিও তোমাদেরকে দেওয়া দরকার, তো আমরা সেই ভিডিওটাও তোমাদেরকে দেব। বাট আজকের ভিডিওতে আমরা এই অধ্যায়ের যতটুকু বেসিক লাগে সব বেসিক গুলা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চলো আমাদের যে ক্লাসটা সেই ক্লাসের কার্যক্রমটা শুরু করে দেই। তো তোমাদের এই অধ্যায়ের মূল টপিক হচ্ছে তিনটা, একটা হচ্ছে তাপ, একটা হচ্ছে তাপমাত্রা, আর একটা হচ্ছে চাপ। সো আমরা শুরুতে তাপ নিয়ে আলোচনা করি যে আসলে তাপ জিনিসটা কি। তো তাপ হচ্ছে মূলত এক ধরনের শক্তি। আমরা বিভিন্ন ধরনের শক্তি সম্পর্কে এর আগে জানছি। তো আমরা জানি যে শক্তি মূলত কি হয়, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। সো এই যে তাপ, এই তাপও হচ্ছে মূলত শক্তির একটা রূপ, মানে অন্য ধরনের শক্তি রূপান্তরিত হয়ে তাপ শক্তিতে পরিণত হয়। তো তাপ আমরা কি বললাম, এক ধরনের শক্তি। বাট শুধু এইটুকু বললে তো হবে না, তাই না? তাহলে আমরা তাপ কাকে বলতে পারি? তাপ হচ্ছে এক ধরনের অদৃশ্য শক্তি, যার কারণে আমরা কোনো একটা বস্তু গরম নাকি ঠান্ডা তার অনুভূতি পাই। তাহলে ধরো যে আমরা কোনো একটা বস্তুকে যদি স্পর্শ করি, তাহলে আমার হাতে এই যে একটা বস্তু আছে না, তো এই বস্তুটাকে যদি আমি স্পর্শ করি তাহলে আমি কিন্তু বুঝতে পারি যে এটা ঠান্ডা নাকি গরম। তাহলে যেই অদৃশ্য শক্তির কারণে এই অনুভূতিটা সৃষ্টি হয় সেই অদৃশ্য শক্তিটাই হচ্ছে মূলত তাপ শক্তি। তাহলে তাপ শক্তির সঙ্গে আমরা কি বলবো? তাপ শক্তি হচ্ছে এক ধরনের অদৃশ্য শক্তি, যা কোনো বস্তু গরম নাকি ঠান্ডা তার অনুভূতি সৃষ্টি করে। তো এখন এই তাপের কিন্তু আবার বিভিন্ন প্রকারভেদ আছে। তো আমরা তাপের প্রকারভেদ গুলা সম্পর্কে আলোচনা করব। বাট আমরা আগে তাপমাত্রাটা সম্পর্কে একটু জানি, দেন আমরা তাপের যে বিস্তারিত আলোচনা সেই তাপের বিস্তারিত আলোচনাটা করব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা দেখি যে আসলে তাপমাত্রা জিনিসটা কি। তো আমরা কোনো একটা বস্তুকে স্পর্শ করলাম, আমরা বুঝলাম যে সেটা গরম নাকি ঠান্ডা, বাট কতটুকু গরম বা সেটা কতটুকু ঠান্ডা। তাহলে গরম বা ঠান্ডার তো একটা মাত্রা আছে, তাই না? বা উত্তপ্ততা বা শীতলতার তো একটা মাত্রা আছে। তো এই মাত্রাটা কতটুকু সেইটা কিন্তু নির্ধারণ করে হচ্ছে তাপমাত্রা। তাহলে আমরা বলতে পারি যে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, যা ওই বস্তুর উত্তপ্ততা বা শীতলতার মাত্রা নির্দেশ করে, অর্থাৎ বস্তুটা কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম সেইটা জানা যায়। আমরা চাইলে আরো অন্যভাবেও সংজ্ঞায়িত করতে পারি। সেটা কিভাবে? তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে বস্তুটা কোন অবস্থায় আছে, সেটা তোমার তরল অবস্থায় আছে নাকি কঠিন অবস্থায় আছে নাকি গ্যাসীয় অবস্থায় আছে। এভাবে আমরা সংজ্ঞা দিতে পারি। আবার আমরা অন্যভাবেও সংজ্ঞা দিতে পারি। আমরা কিন্তু অলরেডি ফিজিক্স 2 এ পড়ে যাচ্ছি যে তাপ সবসময় কি হয়, সঞ্চালিত হয় বা প্রবাহিত হয়। এবং এই তাপের প্রবাহটা কিভাবে ঘটে? উত্তপ্ত স্থান থেকে তোমার ঠান্ডা স্থানের দিকে প্রবাহিত হয়। বা আমরা যদি সঠিকভাবে বলতে চাই, তাহলে উচ্চ তাপমাত্রার স্থানের দিক থেকে নিম্ন তাপমাত্রার স্থানের দিকে কিন্তু কি হয়, তাপের প্রবাহ ঘটে। তো আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি। তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, যা দুইটা বস্তুর সংস্পর্শে আসলে তাপ কোন বস্তু থেকে কোন বস্তুতে প্রবাহিত হবে তার দিক নির্দেশ করে। সো আমরা তাপমাত্রার সংজ্ঞাটা কিন্তু বিভিন্ন ভাবেই কিন্তু দিতে পারি। এখন কথা হচ্ছে যে তাপমাত্রা যেহেতু কোনো বস্তুর উত্তপ্ততা বা শীতলতার মাত্রা নির্দেশ করে, সো আমাদেরকে এখানে অবশ্যই তাপমাত্রার পরিমাপটা জানতে হবে। মানে তাপমাত্রা কতটুকু তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বলতে পারবো যে বস্তুটা কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম। তো এখন এই তাপমাত্রাটা যে পরিমাপ করব, তো এই তাপমাত্রা পরিমাপ করার জন্য কি কি পদ্ধতি আসলে থাকতে পারে? তো তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা সাধারণত স্কেল ব্যবহার করি, তাপমাত্রা পরিমাপক স্কেল। তো এই তাপমাত্রা পরিমাপক স্কেল কিন্তু 5 ধরনের হয়, যেটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। আরো অনেক ধরনের আছে, বাট আমরা যেই 5টা স্কেল সম্পর্কে বইয়ের মধ্যে দেওয়া আছে আমরা ওই 5টা সম্পর্কে জানবো। তাহলে তাপমাত্রা পরিমাপ করার জন্য 5টা আমরা স্কেল ব্যবহার করি। এই স্কেল গুলা কি কি দেখো? এই স্কেল গুলা হচ্ছে, এক নাম্বার হচ্ছে তোমার সেলসিয়াস স্কেল, যেটার সাথে সবাই পরিচিত আর কি। তাহলে একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, তারপর হচ্ছে কেলভিন স্কেল, তারপর হচ্ছে ফারেনহাইট স্কেল, তারপর 4 নাম্বার হচ্ছে রেঙ্কিন স্কেল, এবং 5 নাম্বারটা হচ্ছে রোমার স্কেল। তাহলে 5 নাম্বারটা হচ্ছে রোমার স্কেল। তো এই স্কেলগুলোর মধ্যে সেলসিয়াস স্কেলকে প্রকাশ করা হয় হচ্ছে সি দ্বারা, কেলভিন স্কেলকে কে দ্বারা, ফারেনহাইট স্কেলকে এফ দ্বারা, রেঙ্কিন স্কেলকে আর এন দ্বারা এবং রোমার স্কেলকে আর দ্বারা কিন্তু প্রকাশ করা হয়।
তো এই প্রত্যেকটা স্কেলে কিন্তু আবার একটা রেঞ্জ আছে, মানে কোন স্কেল দিয়ে কতটুকু তাপমাত্রা পরিমাপ করা যায় এইটার কিন্তু একটা রেঞ্জ আছে। যেমন আমরা যে সেলসিয়াস স্কেলের কথা চিন্তা করি, তাহলে এখানে হচ্ছে 0 ডিগ্রি থেকে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, অর্থাৎ এই 0 থেকে 100 ডিগ্রি রেঞ্জের মধ্যে কিন্তু তাপমাত্রা যদি আমরা পরিমাপ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এই স্কেল ব্যবহার করতে পারি। এর কম অথবা বেশি কিন্তু আমরা এই স্কেল দ্বারা পরিমাপ করতে পারবো না। তো এই স্কেলে এখানে 0 ডিগ্রিটা হচ্ছে এর নিম্ন স্থিরাঙ্ক, আর 100 ডিগ্রিটা হচ্ছে এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক বলতে বোঝায় যে এই সেলসিয়াস স্কেল দ্বারা সর্বনিম্ন 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিমাপ করা যায়, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলতে বোঝায় এই সেলসিয়াস স্কেল দ্বারা সর্বোচ্চ 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। এর বেশি হইলে কিন্তু এই স্কেল দ্বারা পরিমাপ করা সম্ভব না, ঠিক আছে। তো অনুরূপভাবে প্রত্যেকটা স্কেলেরই কিন্তু এরকম রেঞ্জ দেওয়া আছে। তো আমরা প্রত্যেকটা স্কেলের রেঞ্জ লিখি। কেলভিন স্কেলের হচ্ছে তোমার 273 থেকে 373 পর্যন্ত। তারপর হচ্ছে ফারেনহাইট স্কেল। তো এই ফারেনহাইট স্কেলেরটা হচ্ছে তোমার 32 ডিগ্রি থেকে 212 ডিগ্রি পর্যন্ত। তারপর হচ্ছে র্যাঙ্কিন স্কেল। তো এই র্যাঙ্কিন স্কেলেরটা হচ্ছে তোমার 492 ডিগ্রি থেকে 672 ডিগ্রি পর্যন্ত। আর রোমার স্কেলটা হচ্ছে তোমার 0 ডিগ্রি থেকে 80 ডিগ্রি পর্যন্ত। তাহলে এখানে দেখো যে প্রত্যেকটা স্কেলের যে রেঞ্জ, এই রেঞ্জগুলো আমরা এখানে উল্লেখ করলাম। এখন আমরা ধরো যে কোনো একটা স্কেলে আমরা একটা তাপমাত্রা পরিমাপ করছি, এই তাপমাত্রাটা আমরা অন্য একটা স্কেলে প্রকাশ করব। তো যখন অন্য একটা স্কেলে প্রকাশ করার দরকার হবে, তখন অবশ্যই প্রত্যেকটা স্কেলের মধ্যে সম্পর্কটা স্থাপন করতে হবে। মানে একটা স্কেল থেকে আর একটা স্কেলে যাইতে কি পরিমাণ আসলে গুণ, যোগ, বিয়োগ বা কি পরিমাণ সূত্র প্রয়োগ করতে হয় সেই সম্পর্কে জানতে হবে। তো অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা স্কেলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে, যাতে একটা স্কেলের তাপমাত্রা থেকে আমরা অন্য একটা স্কেলের তাপমাত্রায় কনভার্ট করতে পারি। সেই সম্পর্ক স্থাপনের জন্য আমরা একটা অনুপাত জানি, যেই অনুপাতটা এই প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে সমান হয়। তো অনুপাতটা কি? অনুপাতটা হচ্ছে মূলত প্রদত্ত স্কেল পার্ট মাইনাস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তো এই যে অনুপাতটা, এই অনুপাতটা কিন্তু প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে সমান হয়। তো আমরা প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে এই অনুপাতটা বের করি। তো প্রথমত আসে সেলসিয়াস স্কেল। তো প্রদত্ত স্কেল পার্ট বলতে বোঝায় কোন একটা বস্তুর তাপমাত্রা পরিমাপ করে যেই তাপমাত্রাটা পাওয়া যায়, মানে বাস্তবে যেইটা পাওয়া যায় ওইটা হচ্ছে ওই স্কেলে প্রদত্ত স্কেল পার্ট। তো ধরো যে কোনো একটা বস্তুর তাপমাত্রা পরিমাপ করে আমরা সেলসিয়াস স্কেলে পাইছি হচ্ছে 3 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখলাম যে প্রদত্ত স্কেল পার্ট হচ্ছে সি মাইনাস, তারপর হচ্ছে কি বলছে যে নিম্ন স্থিরাঙ্ক। তাহলে নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিভাইডেড, নিচে বলছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তাহলে সেলসিয়াসের ক্ষেত্রে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0। তাহলে আমরা সেলসিয়াস স্কেলের যে অনুপাত, সেই অনুপাতটা লিখলাম। অনুরূপভাবে আমরা কেলভিনেরটা লিখবো। তাহলে কেলভিনের প্রদত্ত পার্ট ধরো যে হচ্ছে কে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তো অনুরূপভাবে আমরা প্রত্যেকটা স্কেলের লিখবো। তারপর হচ্ছে ফারেনহাইট, তারপর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32। এরপর হচ্ছে র্যাঙ্কিন। তো র্যাঙ্কিনে প্রকাশ করা হয় আর এন মাইনাস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 492 ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 672 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 492। এরপর যে রোমার স্কেলে আসি, রোমার স্কেলে হচ্ছে প্রদত্ত পার্ট আর মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 0 ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 80 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0। তাহলে প্রত্যেকটা স্কেলের আমরা অনুপাতগুলো বের করলাম। আমরা জানি যে প্রত্যেকটা অনুপাত কি হয়? সমান হয়। তো আমরা প্রত্যেকটা অনুপাত কি করব? সমান দেব। তো এখন আমরা যে যোগ বিয়োগের কাজগুলো আছে এই কাজগুলো সেরে ফেলি। তাহলে উপরে থাকে হচ্ছে সি ডিভাইডেড, নিচে মাইনাস করলে হয় 100 ইজ ইকুয়াল, এখানে হচ্ছে কে মাইনাস 273 ডিভাইডেড, এখানে মাইনাস করলে নিচে আসে হচ্ছে 100 ইজ ইকুয়াল, এখানে হচ্ছে এফ মাইনাস হচ্ছে 32 ডিভাইডেড, এখানে মাইনাস করলে হয় হচ্ছে 180 ইজ ইকুয়াল, এখানে হচ্ছে আর এন মাইনাস 492 ডিভাইডেড, এখানে যদি আমরা মাইনাস করি এখানেও আসে হচ্ছে 180 ইজ ইকুয়াল
আর ডিভাইডেড, এখানে যদি আমরা মাইনাস করি তাহলে এখানে থাকে হচ্ছে 80। তো এখানে দেখো যে এই প্রত্যেকটা হরকে 20 দ্বারা কিন্তু ভাগ করা যায়। তো প্রত্যেকটাকে যদি 20 দ্বারা ভাগ করি তাহলে নিচে থাকে হচ্ছে 5×100, তাহলে নিচে হচ্ছে 5 ইজ ইকুয়াল কে মাইনাস 273 ডিভাইডেড, এটাকে এখানে যদি ভাগ করি তাহলে আসে 5 ইজ ইকুয়াল হচ্ছে f মাইনাস 32 ডিভাইডেড 180 কে 20 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 9 ইজ ইকুয়াল আর এন মাইনাস হচ্ছে 492 ডিভাইডেড, এখানে ভাগ করলেও 9 আসে ইজ ইকুয়াল আর ডিভাইডেড, এখানে ভাগ করলে আসে হচ্ছে 4। তো এই হচ্ছে আমাদের প্রত্যেকটা স্কেলের মধ্যে সম্পর্ক বা প্রত্যেকটা স্কেলের মধ্যকার একটা সূত্র বলা চলে, ঠিক আছে। তো এই সূত্রটা কোন কাজে ব্যবহার হবে, যখন ধরো যে তোমার কোনো একটা তাপমাত্রা দেওয়া থাকবে কোনো একটা স্কেলে, তো ওই স্কেল থেকে যদি আমরা অন্য স্কেলে কনভার্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে কিন্তু এই সূত্রের কিন্তু দরকার হয়। সেটা কিরকম দেখো, তো ধরো যে তুমি কোনো একটা বস্তুর তাপমাত্রা পরিমাপ করছো, তো আমি এটা একটু মুছাই দেই। তো মুছাই দিয়ে আমি উপরের দিকে লিখি। তো ধরো যে কোনো একটা বস্তুর তাপমাত্রা, ধরো যে সেলসিয়াস স্কেলে যদি আমরা পরিমাপ করি, তো ধরো যে সেলসিয়াস স্কেলে কোনো একটা বস্তুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত ডিগ্রি আসছে, 30 ডিগ্রি আসছে। তো তোমাকে যদি বলে যে এই তাপমাত্রাটা কেলভিন স্কেলে কত হবে, তাহলে কোন স্কেলে নির্ণয় করতে বলছে, কেলভিন স্কেলে নির্ণয় করতে বলছে। তো যখন তুমি একটা স্কেল থেকে আরেকটা স্কেলে কনভার্ট করবা, তখন অবশ্যই এই সম্পর্কটা ব্যবহার করতে হবে। তাহলে যেই স্কেলের সাথে যেই স্কেলের সম্পর্ক, যেই স্কেল থেকে যেই স্কেলে রূপান্তর করবা, ওই দুইটা স্কেলের সম্পর্ক শুধু নিতে হবে। তাহলে এখানে দেখো সেলসিয়াস থেকে কিসে কনভার্ট করতে বলছে, কেলভিনে কনভার্ট করতে বলছে, তার মানে আমরা শুধু সেলসিয়াস এবং কেলভিন নেব, বাকি সবকিছু বাদ। তাহলে এখানে সেলসিয়াস কোনটা, সেলসিয়াস হচ্ছে এইটা আর কেলভিন হচ্ছে এইটা, তার মানে আমরা এই দুইটার মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা নেব, বাকিগুলা বাদ দেব। তাহলে এখানে সম্পর্কটা কি, সম্পর্কটা হচ্ছে C/5 ইজ ইকুয়াল কে মাইনাস 273 ডিভাইডেড হচ্ছে 5। তো এখন আমরা কি করব, এখন আমরা মানগুলা বসাই দেবো। তাহলে আমাদের দেখো যে সির মানটা দেওয়া আছে 30 ডিগ্রি, তো আমরা সির মানটা এখানে বসাইলাম, 30 ডিভাইডেড হচ্ছে 5 ইজ ইকুয়াল কে মাইনাস হচ্ছে 273 ডিভাইডেড হচ্ছে 5। তো এই 5 ও এই 5টা কি হয়, কাটা যায়। তো এটা যে কাটা যায়, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 30 ইজ ইকুয়াল কে মাইনাস 273। তো আমাদের দরকার কার মান, এই কে এর মান। তো আমরা কে টাকে ঠিক রাখবো, এই মাইনাস 273 যদি এই দিকে নিয়ে আসি তাহলে কি হবে, প্লাস হবে। তো আমরা লিখতে পারি কে ইজ ইকুয়াল হচ্ছে 273 প্লাস হচ্ছে 30 সমান হচ্ছে 303 ডিগ্রি কেলভিন। তাহলে কেলভিনের তাপমাত্রাটা কত আসলো, 303 ডিগ্রি কেলভিন কিন্তু আসলো। সো এভাবেই কিন্তু আমরা কি করতে পারি, একটা স্কেল থেকে আরেকটা স্কেলে কিন্তু তাপমাত্রা কনভার্ট করতে পারি। সো আশা করি যে এই সূত্র যেটা, এই সূত্রটা তোমাদের ক্লিয়ার, এবং এই সূত্র থেকে কিভাবে ম্যাথ আসতে পারে সেটাও তোমাদের ক্লিয়ার। যে কোনো একটা তাপমাত্রা স্কেলে তোমার তাপমাত্রা দেওয়া থাকবে, ওই তাপমাত্রাটাকে তোমাকে অন্য স্কেলে কনভার্ট করতে হবে। তো এখন আমি আরেকটা প্রশ্ন সমাধান তোমাদেরকে করে দিই। সেটা হচ্ছে পরীক্ষার মধ্যে এইরকম আসে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল একই পাঠ প্রদর্শন করে। তাহলে কোন তাপমাত্রায়, তাহলে প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা হচ্ছে কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল, তাহলে কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়। তাহলে এখন দেখো যে এখানে আমাদের প্রশ্নটা বলছে যে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল একই পাঠ প্রদর্শন করবে, অর্থাৎ সির মান যেটা হবে সেটা ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে এফ এর মানও সেইটাই হবে। অর্থাৎ এখানে শর্তটা হচ্ছে সি এবং এফ এর মানটা কি হবে, সমান হবে। তাহলে এটা কোন তাপমাত্রার ক্ষেত্রে এরকম হইতে পারে। তো আমরা ধরলাম যে এক্স তাপমাত্রায় দুইটা স্কেল একই পাঠ প্রদর্শন করে। তাহলে দুইটা স্কেল যদি একই পাঠ প্রদর্শন করে, তার মানে সি এবং এফ এর মানটা কি হবে, সমান হবে, এবং দুইটার মানই কি হবে, এক্স পরিমাণ হবে। যেহেতু আমরা ধরে নিছি, তাহলে আমরা ধরে নিছি কি, ধরে নিছি যে এক্স তাপমাত্রায় দুইটা স্কেলের পাঠ একই প্রদর্শন করে, ঠিক আছে। তার মানে সি এবং এফ দুইটা সমান, এবং এই দুইটা সমান কি, এক্স। তো এখন আমরা এই যে সেলসিয়াস এবং ফারেনহাইট এই দুটো স্কেলের মধ্যে আমরা সম্পর্কটা লিখবো। তাহলে সেলসিয়াসের ক্ষেত্রে হচ্ছে C/5 ইজ ইকুয়াল ফারেনহাইট কত, ফারেনহাইট হচ্ছে এটা, ফারেনহাইট হচ্ছে F মাইনাস 32 ডিভাইডেড হচ্ছে 9। তো আমরা জানি যে দুইটার মানই কি, দুইটার মানই হচ্ছে x। সো আমরা দুইটার ক্ষেত্রে x বসাই দেবো। তাহলে c এর জায়গায় হচ্ছে x ডিভাইডেড নিচে হচ্ছে 5 ইজ ইকুয়াল
এফ এর জায়গায় এক্স মাইনাস 32 ডিভাইডেড হচ্ছে 9। তো আমরা যদি আর গুণ করে দেই তাহলে এইদিকে হচ্ছে 9x ইজ ইকুয়াল, এইদিকে যদি গুণ করি তাহলে হচ্ছে 5x মাইনাস, এখানে যদি গুণ করি 5 দুগুণ হচ্ছে 10 এর 0, 3 5 15 হচ্ছে 16, 160। তারপর দেখো যে এই 9x এই 5x যদি এইদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হবে, তাহলে 9টা x থেকে যদি 5টা x বাদ যায় তাহলে আর কয়টা থাকে, 4x থাকে। সো 4x ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস 160। তো আমরা যদি এই 4 যদি ওইদিকে নিয়ে যাই তাহলে x ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস 160 ডিভাইডেড হচ্ছে 40, তাহলে অ্যান্সারটা আসতেছে হচ্ছে মাইনাস 40 ডিগ্রি। তাহলে এই মাইনাস 40 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেল একই পাঠ প্রদর্শন করে, অর্থাৎ সির মানও হবে তোমার হচ্ছে মাইনাস 40, আবার এফ এর মানও হবে হচ্ছে তোমার কত, মাইনাস 40। তার মানে দেখো যে দুইটাই কি করছে, একই পাঠ প্রদর্শন করছে। তো এই হচ্ছে তোমার তাপমাত্রার স্কেল সম্পর্কিত ম্যাথ। তো আশা করি যে তাপমাত্রার স্কেল সম্পর্কিত যে কোনো ম্যাথ দিলে তোমরা পারবা। তো তাপমাত্রার আলোচনা শেষ, এখন আমরা আলোচনা করব হচ্ছে তাপ নিয়ে। তাহলে এখন আমরা কি নিয়ে আলোচনা করব, এখন আলোচনা করব হচ্ছে তাপ নিয়ে। তো প্রথমে আমরা তাপের বেসিক গুলো একটু জানবো। তো আমরা তাপের সংজ্ঞা কিন্তু তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। এখন এই তাপটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আপেক্ষিক তাপ আর একটা হচ্ছে সুপ্ত তাপ। তাহলে একটা হচ্ছে আপেক্ষিক তাপ আর একটা হচ্ছে সুপ্ত তাপ। তো আপেক্ষিক তাপ কাকে বলে, সুপ্ত তাপ কাকে বলে, এইগুলা সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। তো প্রথমে আসে আপেক্ষিক তাপ জিনিসটা আসলে কি। একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা আমরা যদি একক পরিমাণ বাড়াতে চাই বা কমাতে চাই, তো সেই ক্ষেত্রে যেই পরিমাণ তাপের গ্রহণ বা বর্জন হয় সেটাই হচ্ছে মূলত আপেক্ষিক তাপ। বিষয়টা কিরকম দেখো, আমরা যদি কোনো একটা বস্তুর কথা চিন্তা করি, তাহলে ধরো যে এটা হচ্ছে কোনো একটা বস্তু, তো এই বস্তুর নিশ্চয়ই কি আছে, নিশ্চয়ই একটা ভর আছে। তো ধরলাম যে এই বস্তুর ভর হচ্ছে m পরিমাণ। তো এই বস্তুর নিশ্চয়ই আবার কি আছে, একটা তাপমাত্রা আছে। তো ধরলাম যে এই বস্তুর তাপমাত্রা হচ্ছে θ1। তাহলে এই বস্তুর তাপমাত্রা কত, θ1। তো এখন একটু চিন্তা করো যে এই বস্তুকে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে ধরো যে আমরা কিউ পরিমাণ তাপ এই বস্তুর মধ্যে প্রয়োগ করলাম। তো যখন তাপ প্রয়োগ করব তখন অবশ্যই এই বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটবে কিনা, অবশ্যই তাপমাত্রার পরিবর্তন ঘটবে। তাহলে তাপমাত্রা বেড়ে কি হবে, θ1 থেকে θ2 হবে। তো এই যে তাপমাত্রা যে বাড়ছে, তো এই তাপমাত্রা বাড়ার জন্য কতটুকু তাপের দরকার হয়েছে, কিউ পরিমাণ তাপের দরকার হয়েছে, এবং সেটা কত ভরের বস্তুর জন্য, সেটা m ভরের বস্তুর জন্য। তো আমরা এখানে এইটা লিখতে পারি কিনা একটু চিন্তা করো তো, যে m ভরের কোনো বস্তুর তাপমাত্রা এখন এই কতটুকু বাড়ছে, তাপমাত্রা আগে ছিল θ1 বেড়ে হয়েছে θ2, তাহলে তাপমাত্রা বাড়ছে হচ্ছে θ2 মাইনাস θ1 সমান ডেল থিটা পরিমাণ কিন্তু বাড়ছে। তাহলে দেখো যে m ভরের বস্তুর তাপমাত্রা ডেল থিটা পরিমাণ বাড়াতে প্রয়োজনীয় তাপ কত, প্রয়োজনীয় তাপ হচ্ছে কিউ পরিমাণ। এখন আপেক্ষিক তাপ জিনিসটা আসলে কি, আপেক্ষিক তাপ কাকে বলে। আপেক্ষিক তাপের ক্ষেত্রে বলছে যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা, তার মানে আমরা এখানে কি দেব, একক ভরে দেব। তাহলে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে বা কমাতে বা একক পরিমাণ পরিবর্তন করতে, সো এখানে আমরা কি দেব, 1 দেব। তাহলে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ পরিবর্তন করতে যে পরিমাণ তাপের গ্রহণ বা বর্জন হয়, তাহলে কি পরিমাণ তাপের হবে, কিউ ডিভাইডেড হচ্ছে এই এমটা কিসে আসবে, নিচে চলে আসবে, তারপরে এই ডেল থিটাটাও কি হবে, নিচে চলে আসবে। তাহলে এই পরিমাণ তাপের কিন্তু দরকার হবে। তো এই তাপটাকেই আমরা বলি হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে এটাকে আমরা কি বলি, আপেক্ষিক তাপ বলি, যেটাকে প্রকাশ করা হয় হচ্ছে এস দ্বারা। তো এই এস ইজ ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে কিউ ডিভাইডেড এম ডেল থিটা। তো আমরা জানি যে ডেল থিটাকে আবার ভেঙেও লিখতে পারি, এম ইজ ইকুয়াল হচ্ছে θ2 মাইনাস হচ্ছে θ1। তাহলে এস ইজ ইকুয়াল কিউ ডিভাইডেড এম ইন্টু θ2 মাইনাস θ1। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ নির্ণয়ের সূত্র। তো এই যে আপেক্ষিক তাপ নির্ণয়ের যে সূত্রটা বের হইলো, এই সূত্র থেকে আমরা এর এককটাও বের করে নিই। তো এককটা যদি বের করতে চাই, আমরা জানি যে উপরে কি আছে, উপরে এখানে কি, এই কিউটা হচ্ছে তাপ, এই তাপটাকে বলা হয় হচ্ছে সেন্সিবল হিট। তাহলে এই কিউটাকে কি বলা হয়, এই কিউটাকে বলা হয় হচ্ছে সেন্সিবল হিট, যেই হিটটা মূলত তাপমাত্রার পরিবর্তন করে। তো এই সেন্সিবল হিট বা হিট, তো এই তাপ যেহেতু একটা শক্তি, তার মানে এর একক কি হবে, অবশ্যই জুল হবে। তাহলে তাপের একক কি হবে, তাপের একক হবে হচ্ছে জুল। সো এখানে উপরে হচ্ছে জুল, তারপর এখানে নিচে এম হচ্ছে কি, ভর মানে হচ্ছে কেজি। তাহলে আমরা এখানে কি লিখবো, কেজি ইনভার্স 1, যেহেতু এটা নিচে থাকবে। তারপর এই যে তাপমাত্রা, তো এই তাপমাত্রার একক কি, কেলভিন।
তার মানে কি হবে, কেলভিন ইনভার্স 1 হবে। তো এটা হচ্ছে মূলত আপেক্ষিক তাপের কি একক। তো আশা করি যে আপেক্ষিক তাপটা তোমরা ক্লিয়ার। তাহলে আপেক্ষিক তাপটা কি, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ পরিবর্তন করতে যে পরিমাণ তাপের গ্রহণ বা বর্জন হয় সেটাই হচ্ছে মূলত কি আপেক্ষিক তাপ। তো আশা করি যে আপেক্ষিক তাপটা তোমরা ক্লিয়ার। এরপর আসি যে সুপ্ত তাপ জিনিসটা আসলে কি। তো সুপ্ত তাপটা হচ্ছে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন না করে শুধু অবস্থার পরিবর্তন করার জন্য যে পরিমাণ তাপের গ্রহণ বা বর্জন হয় সেটাই হচ্ছে সুপ্ত তাপ। তাহলে দেখো যে আপেক্ষিক তাপের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছিল, বাট সুপ্ত তাপের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে না, শুধু অবস্থার পরিবর্তন হবে। অর্থাৎ কঠিন থেকে তরল হবে, বা তরল থেকে গ্যাসীয় হবে, বা গ্যাসীয় থেকে তরলে হবে, বা তরল থেকে কঠিনে আসবে। তো এই অবস্থা শুধুমাত্র পরিবর্তন করে, বাট কি তাপমাত্রা পরিবর্তন করে না। এটা হচ্ছে মূলত কি সুপ্ত তাপ। তো এই সুপ্ত তাপের ক্ষেত্রে আমরা সূত্রটা বের করি। তাহলে ধরো যে কোনো একটা বস্তু, তাহলে এটা হচ্ছে কোনো একটা কঠিন বস্তু। তো এই বস্তুর ভর ধরো যে এম পরিমাণ, এই বস্তুর ভর হচ্ছে এম পরিমাণ, এবং এটা কোন অবস্থায় আছে, কঠিন অবস্থায় আছে। তো ধরো যে আমরা কিউ পরিমাণ এইচ পরিমাণ তাপ প্রয়োগ করলাম। তো এই এইচ পরিমাণ তাপ প্রয়োগ করার ফলে এই বস্তুটা ধরো যে তরলে পরিণত হইলো। তাহলে এই বস্তুটা কিসে পরিণত হইলো, তরলে পরিণত হইলো। তাহলে এম ভরের বস্তুকে তরলে পরিণত করার জন্য প্রয়োজনীয় তাপ হচ্ছে কি এইচ পরিমাণ। আর এখানে তাপমাত্রা কিন্তু সেম থাকবে, তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখতে পারি যে এম ভরের কোনো বস্তুর অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ হচ্ছে এইচ। তো এখন সুপ্ত তাপের ক্ষেত্রে আমরা কি জানি, সুপ্ত তাপের ক্ষেত্রে জানি যে একক ভরের কোনো বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য, তাহলে একক ভরের বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ হচ্ছে এইচ ডিভাইডেড এম। তো এটাই হচ্ছে মূলত কি সুপ্ত তাপ। তো এই সুপ্ত তাপটাকে প্রকাশ করা হয় হচ্ছে এল দ্বারা। সুতরাং আমরা লিখতে পারি এল ইজ ইকুয়াল হচ্ছে এইচ ডিভাইডেড হচ্ছে এম। তো এখানে আমরা যদি এককটা বের করি, তাহলে উপরে এইচ হচ্ছে তাপ, তাহলে তাপের একক হচ্ছে জুল, আর নিচে হচ্ছে কি ভরের একক হচ্ছে কেজি, তাহলে জুল কেজি ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে মূলত কি সুপ্ত তাপের একক। তো আশা করি যে আপেক্ষিক তাপ এবং সুপ্ত তাপ এই দুইটা জিনিস তোমাদের মাঝে ক্লিয়ার। তো এখন যদিও এটার মধ্যে তোমাদের একটু কনফিউশন থাকতে পারে, তো সেই কনফিউশনটাও দূর হবে। আমরা একটা গ্রাফ যদি অঙ্কন করি, তো আমরা একটা গ্রাফ অঙ্কন করে নেই। যেই গ্রাফটা আমরা মূলত এসএসসি যে কেমিস্ট্রি বইটা আছে, এই কেমিস্ট্রি বইয়ের মধ্যে কিন্তু এই রকমের গ্রাফ করছিলাম। তো গ্রাফটা হচ্ছে এরকম। তাহলে এরকম একটা গ্রাফ। তো এখানে তাপমাত্রা ধরো যে হচ্ছে -40°C, এখানে হচ্ছে 0°C, তারপর এখানে হচ্ছে 100°C, দেন এইদিকে ধরো যে তোমার হচ্ছে 120°C। তো এইটা ধরো যে তরলের ক্ষেত্রে। তো এই গ্রাফের মধ্যে কি রকম বলা ছিল দেখো, তো যখন -40°C থাকে, তো তখন এইটা কি, এই অবস্থায় এটা হচ্ছে বরফ। তাহলে এই অবস্থায় এটা কি বরফ। তো যখন আমরা এই বরফটাকে তাপ দেব, তাহলে বরফটাকে কি দেব, যখন আমরা তাপ দেব তখন দেখা যাবে যে এর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। অর্থাৎ মাইনাস থেকে ধীরে ধীরে কমতে কমতে কিন্তু জিরোর কাছাকাছি চলে আসবে। তো এই জায়গাটাতে যখন আমরা তাপ দেই, তখন দেখো তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। তাপমাত্রা কি করতেছে, ধীরে ধীরে বাড়তেছে। তাহলে যেই জায়গাটাতে তাপমাত্রা বাড়বে, বাট এইখানে দেখো যে এইখানে পুরোটাই কিন্তু বরফ, এই জায়গায়ও এটা কি, এই জায়গায়ও এটা হচ্ছে বরফ। তো এই জায়গাটাতে আমরা তাপ দিতেছি, তাপ দেওয়ার ফলে কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে না। তো তোমরা এই আপেক্ষিক তাপ এবং সুপ্ত তাপের ক্ষেত্রে মনে রাখার সহজ উপায় হচ্ছে আপেক্ষিক তাপের ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হয়, তাহলে কি হয়, তাপমাত্রার পরিবর্তন হয়। আর সুপ্ত তাপের ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন হয়, বাট তাপমাত্রার পরিবর্তন হয় না, তাপমাত্রার পরিবর্তন হয় না। তো এইখানে দেখো যে এই যে বরফ, এই জায়গাটাতে তাপমাত্রার পরিবর্তন হয়েছে। যদি তাপমাত্রার পরিবর্তন হয় তার মানে এখানে কোন তাপ কাজ করছে, এখানে তাপ কাজ করছে হচ্ছে আপেক্ষিক তাপ। বাট এই জায়গায় দেখো এখান থেকে এই পর্যন্ত যখন 0°তে আসছে, তখন কিন্তু বরফটা গলে কি পানিতে পরিণত হওয়া শুরু করছে। তো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা যতই তাপ দেই না কেন, 0° থেকে কিন্তু তাপমাত্রাটা আর বাড়তেছে না।
তাহলে এই জায়গাটুকুতে যেহেতু তাপমাত্রা বাড়তেছে না, বাট এটা 0 ডিগ্রিতে কি বরফ থেকে পানিতে পরিণত হইতেছে, তাহলে এই জায়গায় যখন আসে তখন এটা কি হয়, পানিতে পরিণত হয়। তাহলে এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে, বাট তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। তার মানে এই জায়গাটায় যে তাপটা কাজ করে সেটা হচ্ছে সুপ্ত তাপ। তাহলে এটা হচ্ছে সুপ্ত তাপ। তো এরপর দেখো যে 0 ডিগ্রিতে আসার পর আবার যদি তাপ দেই, তো তখন 0 ডিগ্রি থেকে তাপমাত্রা বাড়তে 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 কিন্তু 100 ডিগ্রিতে পৌঁছায়। তো এই পুরো জায়গাটাতে এরা কিন্তু পানি। তো এইখানে দেখো যে এখান থেকে এই পর্যন্ত তাপ দিতেছি, তাপমাত্রার কিন্তু পরিবর্তন ঘটতেছে। তো যদি তাপমাত্রার পরিবর্তন ঘটে, তার মানে এইটা হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে এই জায়গাটাতে হচ্ছে আপেক্ষিক তাপ। এরপর যখন 100 ডিগ্রিতে আসে তখন বাষ্পে পরিণত হওয়া শুরু করে। তো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যতই তাপ দেই না কেন, এই জায়গাটাতে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটবে না। বাট এখানে কিন্তু তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, মানে অবস্থার পরিবর্তন হচ্ছে। তার মানে এখানে যে তাপটা কাজ করে এটা হচ্ছে সুপ্ত তাপ। তাহলে এইটা হচ্ছে কি, সুপ্ত তাপ। এটা হচ্ছে সুপ্ত তাপ। তো আশা করি এখন আপেক্ষিক তাপ এবং সুপ্ত তাপ বিষয়টা তোমরা ক্লিয়ার। তো যখন আমরা কোনো বস্তুর গৃহীত তাপ এবং বর্জিত তাপ নির্ণয় করব, তো আমরা জানি যে এসটা হচ্ছে আপেক্ষিক তাপ, এলটা হচ্ছে সুপ্ত তাপ। তো এই এসের মানে হচ্ছে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ পরিবর্তন হইতে যে পরিমাণ তাপের গ্রহণ বা বর্জন হয়। তার মানে এই এস পরিমাণ তাপ কি করে, গ্রহণ করে অথবা বর্জন করে। তাহলে এটা কি গৃহীত তাপ অথবা বর্জিত তাপ, সেটা কখন, একক ভরের এবং একক তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে। তাহলে এখন দেখো যে একক ভরের বস্তুর তাপমাত্রা পরিবর্তনের জন্য যদি এস পরিমাণ তাপের গ্রহণ বা বর্জন হয়, তাহলে এম ভরের জন্য কতটুকু হবে, এম ভরের জন্য হবে এম এস। তাহলে একক তাপমাত্রার জন্য যদি এটা হয়, তাহলে তাপমাত্রা বেশি হলে কি হবে, এম এস ডেল থিটা হবে। বা এটা আমরা অন্যভাবেও বের করতে পারি, যেমন আমরা আপেক্ষিক তাপের সূত্রটা কি পড়ছিলাম, কিউ ডিভাইডেড হচ্ছে এম ডেল থিটা, এটা পড়ছিলাম না। তাহলে এইটা হচ্ছে আপেক্ষিক তাপ, অর্থাৎ এককের ক্ষেত্রে, একক ভরের এবং একক পরিবর্তনের ক্ষেত্রে, একক তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে। বাট আমরা যদি টোটাল তাপটা বের করি, এই টোটাল তাপটা কত হবে, টোটাল তাপ হচ্ছে কিউ। তাহলে কিউ ইজ ইকুয়াল হচ্ছে এম এস ডেল থিটা। তাহলে এইটা হচ্ছে মূলত গৃহীত তাপ অথবা বর্জিত তাপ নির্ণয়ের সূত্র। তাহলে এই সূত্রটা কি, এইটা হচ্ছে গৃহীত অথবা বর্জিত তাপ নির্ণয়ের সূত্র। তো এই গৃহীত অথবা বর্জিত তাপ নির্ণয়ের সূত্র কিউ ইজ ইকুয়াল হচ্ছে এম এস ডেল থিটা। তো এটা কখন, এটা হচ্ছে আপেক্ষিক তাপের ক্ষেত্রে। বাট আরো একটা তো সূত্র আছে, সেটা কি, আমরা জানি যে এল ইজ ইকুয়াল হচ্ছে এইচ বাই এম। তো এখানেও দেখো যে এই এলটা হচ্ছে একক ক্ষেত্রে, বাট এই এইচটা হচ্ছে টোটাল হিট। তো এই টোটাল হিট এইচ ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি, এম এল লিখতে পারি। তো এটাও হচ্ছে মূলত কি, গৃহীত বা বর্জিত তাপ। তাহলে এটাও কি হবে, গৃহীত বা বর্জিত তাপ হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে গৃহীত বা বর্জিত তাপ নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটা। সূত্র কয়টা, দুইটা। এইটা হচ্ছে এক, আর এইটা হচ্ছে দুই। তো এই দুইটার মধ্যে আমরা আসলে কখন কোনটা ব্যবহার করব, তাহলে এই দুইটার মধ্যে কখন কোনটা ব্যবহার করব সেটা কিন্তু আমরা গ্রাফ অনুযায়ী বুঝতে পারি। যেখানে আপেক্ষিক তাপ সেখানে গৃহীত বা বর্জিত তাপের ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করব, আর যেখানে সুপ্ত তাপ সেইখানে গৃহীত বা বর্জিত তাপের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এই গ্রাফের মধ্যে দেখো যে কখন কোথায় কোন সূত্র ব্যবহার করব। দেখো এখান থেকে এই পর্যন্ত যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তাপমাত্রার পরিবর্তন হওয়া মানেই সেটা কি আপেক্ষিক তাপ, এবং সেখানে কোন সূত্র ব্যবহার করব, এম এস ডেল থিটা ব্যবহার করব। আর যেখানে তাপমাত্রার পরিবর্তন হয় নাই, মানে সুপ্ত তাপ, তাপমাত্রার পরিবর্তন যদি না হয়, তাহলে কোনো কিছু দেখা দেখি নাই, সরাসরি তোমরা এই সূত্র ব্যবহার করবা, এম এল। ঠিক আছে। আর যেখানে তাপমাত্রার পরিবর্তন হবে সেখানে ব্যবহার করবা সুপ্ত তাপের সূত্র, অর্থাৎ এম এস সরি আপেক্ষিক তাপের সূত্র, অর্থাৎ এম এস ডেল থিটা। আর যেখানে তাপমাত্রার পরিবর্তন হবে না সেখানে ব্যবহার করবো হচ্ছে এম এল, অর্থাৎ সুপ্ত তাপ থেকে যে গৃহীত বা বর্জিত তাপের সূত্রটা আছে সেই সূত্রটা ব্যবহার করবা। তো আশা করি তোমরা ক্লিয়ার যে কখন এম এস ডেল থিটা আর কখন এম এল ব্যবহার করবা, মানে গৃহীত বা বর্জিত তাপের ক্ষেত্রে। তো যখন আমরা ম্যাথ সমাধান করব, ম্যাথ সমাধানের ক্ষেত্রে কিন্তু এই যে বিষয়টা, এখানে আমরা যে বিষয়টা উল্লেখ করলাম, এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ম্যাথ সলিউশনের ক্ষেত্রে কিন্তু এইটা লাগবেই। কারণ আমরা যদি গৃহীত তাপ বা বর্জিত তাপ বের করি, তাহলে আমাদেরকে এই 1 নম্বর সূত্র এবং এই 2 নম্বর সূত্র, এই দুইটা কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে কখন কোনটা ব্যবহার করব সেইটা নির্ভর করে যে ওই সময়টাতে আপেক্ষিক তাপ কাজ করতেছে নাকি সুপ্ত তাপ কাজ করতেছে। যদি আপেক্ষিক তাপ কাজ করে তাহলে কিউ ইকুয়াল এম এস ডেল থিটা, আর যদি সুপ্ত তাপ কাজ করে তাহলে এইচ ইজ ইকুয়াল হচ্ছে এম এল, এটা ব্যবহার করব। এখানে চাইলে তোমরা এইচ এর পরিবর্তে কিউ ও দিতে পারো, যদি তোমরা তাপটাকে কিউ দ্বারা প্রকাশ করো। ঠিক আছে, তাহলে কিউ ইজ ইকুয়াল এম এল, এটাও কিন্তু দিয়ে দিতে পারো।
তো আরো সহজ ভাষা হচ্ছে, যেইখানে দেখবা যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে সেইখানে কিউ ইজ ইকুয়াল এম এস ডেল থিটা, আর যেখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না সেইখানে কিউ ইজ ইকুয়াল হচ্ছে এম এল। এইটুকু জাস্ট মনে রাখলেই কিন্তু হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই অধ্যায়ের যে বেসিকটা ছিল সেই বেসিকটা পুরোপুরি আলোচনা করা হয়ে গেছে। তো আমরা পরবর্তী যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোতে আমরা প্রথমত এই অধ্যায়টার জন্য তোমাদের যে এককগুলা জানা দরকার এই এককগুলা সম্পর্কে একটা ভিডিও দেব, এবং এর পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলা সলিউশন করে এই ম্যাথ সলিউশনের ভিডিও আমরা দেব। তো আমরা চাইলে একটা ভিডিওর মধ্যে অনেকগুলা ম্যাথ দিতে পারি, বাট আমি এই অধ্যায়ের যতগুলা ম্যাথ আছে আশা করব চেষ্টা করব সবগুলা ম্যাথ সলিউশন করে দেওয়ার। এজন্য হয়তো ভিডিওর সংখ্যা বাড়তে পারে, বাট সবগুলা ম্যাথে আমরা সলিউশন করব। সো তোমরা এই থার্মোডাইনামিক্স বলো বা যে কোনো সাবজেক্টের যদি প্রপার প্রিপারেশন নিতে চাও তো সেই ক্ষেত্রে আমাদের প্ল্যাটফর্মটাই কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে। তো তোমরা আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এইগুলার সাথে তোমরা যুক্ত থাকো। তোমরা এইগুলোর সাথে যুক্ত থাকলেই আমাদের কিন্তু সমস্ত ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। আমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।